নমস্কার শ্রোতা বন্ধুরা, নমস্কার ছোট্ট বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানে আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমরা আমাদের এই যে সাধনা, এই সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব। তাই তো? তাহলে এসো, আজকে আমরা সুকুমার রায়ের লেখা আকাশ আলেয়া এই প্রবন্ধের দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব শুনে নিই। তো আকাশ আলেয়ার রং রামধনুর চাইতেও সুন্দর, কারণ সেটা সত্যিকারের আলোক শিখা। আলোকটা তার নিজেরই আলো, আর রামধনুর আলো সূর্যের আলোর ধার করা ছায়া মাত্র। তাছাড়া অন্ধকার আকাশের কালো জমির উপরে রঙের খেলা যেমন খোলে দিনের বেলায়, মেঘের গায়ে তেমন করে খুলতেই পারে না। আচ্ছা, এখানে একটু থামবো। এই যে বললেন না সুকুমাররা, এখানে একটা জিনিস বললেন যে আলোটা তার নিজেরই আলো, আর রামধনুর আলো সূর্যের আলোর ধার করা ছায়া মাত্র। এখানে আবার আমরা এইটা না ভেবে বসি যে ওটা কোথায় যেন রামধনু, তার সঙ্গে একটা ছায়া পড়লো। ছায়া শব্দের অর্থ মানে হচ্ছে অ্যাবসেন্স অফ ফোটন। মানে যদি এই আমাদের ধরো এই আমাদের, ও এটা আবার সাদা রং হয়ে গেল, যে যদিও সাদা রং এই ক্ষেত্রে সাদা। আচ্ছা, যদি আমাদের কোনো আলোর উৎস থাকে এবং সেই আলোর উৎস থেকে ধরো আলো আসছে, আর এই হলে গিয়ে তুমি, এটা হলো তুমি, তাই তো? তো এর ওপরে যখন, তোমার ওপরে যখন আলো পড়ছে, আর এইটা হলো আমি, আমি আমি তখনই দেখতে পাবো, তাই তো? এই যে মানে ওই দিকে চোখটা আছে, তো এইখানে পড়বে আলোটা, সেখান থেকে প্রতিফলিত হয়ে আমার চোখের কাছে এলে, চোখে পৌঁছলে, আমি যদি তখন চোখ খুলে রাখি, আমার মাথা যদি সেটা প্রসেস করতে পারে, তবে গিয়ে আমি তোমায় দেখতে পাবো, তাই তো? এইটা হলো আলোর কেরামতি। তো যখন বলছে রামধনু, তো আমরা রামধনু কি দেখি? আমরা আসলে দেখি কি, ছোট ছোট জলের কণার মধ্যে দিয়ে যখন এই সূর্যের আলো যায়, সেই আলো 7টা আলাদা আলাদা তরঙ্গমালায় ভেঙে যায়, ঠিক আছে? এবং তাতেই আমরা ভিবজিওর বা বেনিয়া সহকলা বলে যেটা আমরা জানি, শুনেছি, সেটা আমরা দেখতে পাই। কারণ সেই আলো যখন ওই কি বলবো, রিফ্র্যাকশন, প্রতিসরণ, যদি আমি ঠিক মনে থাকে বাংলা, প্রতিসরণের ফলে আলাদা আলাদা আলোর গতিপথের জন্য, মানে আলাদা আলাদা ওয়েভলেন্থ, তার জন্য সে যে আলাদা আলাদা পথে যে প্রতিসরণ হচ্ছে, মানে রিফ্র্যাকশন হওয়ার ফলে আমরা ওই আলোটাকে ভেঙে যেতে দেখতে পাই। এবার এই যে আলোটা ভাঙলো, কেন ভাঙলো না, জলের কণা তখন প্রিজমের মতো কাজ করছে, তাই জন্য কিন্তু ওটা ভেঙে ভেঙে বেরোলো, আর আমাদের চোখ অবধি পৌঁছলো, তাই জন্যই আমরা দেখতে পেলুম। তাহলে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে তাহলে ধার করা কেন বলছে? কারণ জল থেকে এই রকমের কোনো আলো বেরোচ্ছে না, এটা সূর্যের আলো থেকে বেরোচ্ছে বলে বলা হচ্ছে এখানে ধার করে রয়েছে, কিন্তু ছায়া এটা নয়, এটা খেয়াল রাখতে হবে, কেমন? কারণ ছায়া মানে কি, যদি আমি এইতে বোঝাই, এই আমি একটা দেয়াল দিলুম তুলে, এই যে দেয়াল দিলুম তুলে, তাহলে এই যে আলোটা এই লোকটার থেকে, মানে তোমার থেকে যে আমার চোখ অবধি আসছিল, সেটা আর আসবে না। তাহলে তখন এইখানটায় অন্ধকার হয়ে গেল, শুধু আসবে না নয়, সূর্যের আলোও তো পৌঁছতে পারবে না, তাই না? তখন এখানে ছায়া হয়ে যাবে। তো অ্যাবসেন্স অফ ফোটন, সেইটাকেই আমরা বলি, কি বলবো আমরা সেটাকে, আমরা সেটাকেই বলি ছায়া। ওকে, চলো, আমরা তো আঁকিবুকি কেটে ফেললাম। আর তাহলে রামধনুতে কিন্তু ছায়া নেই, হ্যাঁ? তাহলে আরেকটু এগোই। তাছাড়া অন্ধকার আকাশের কালো জমির উপরে রঙের খেলা যেমন খোলে দিনের বেলায়, মেঘের গায়ে তেমন খুলতেই পারে না। অতি সুন্দর, অতি স্নিগ্ধ, হালকা নীল, লাল, সবুজ রঙের শিখার মতো এই আলো আকাশ জুড়ে খেলা করে, কখনো উপরে ওঠে, কখনো নিচে নামে, কখনো মিনিটে মিনিটে বহুরূপীর মতো রং বদলায়, কখনো রঙিন পর্দার মতো দুলতে থাকে, কখনো ঘূর্ণির পাকের মতো ধীরে ধীরে ঘুরতে থাকে,
কখনো ধূমকেতুর লেজের মতো আকাশের গায়ে খাড়া হয়ে থাকে, আবার কখনো আলগা হয়ে টুকরো হয়ে আকাশময় ছড়িয়ে পড়ে। এক এক সময়, বিশেষত শীতের রাতে এই আলোর যে খেলা এমন সুন্দর হয় যে ঘন্টার পর ঘন্টা এর তামাশা দেখেও ক্লান্তিবোধ হয় না। এই পৃথিবীটা একটা প্রকাণ্ড চুম্বকের গোলা। আচ্ছা, এবার তার কারণ বলছেন লেখক যে এই পৃথিবীটা একটা প্রকাণ্ড চুম্বকের গোলা। সেই চুম্বকের এক মাথা উত্তরে আর এক মাথা দক্ষিণে মেরুর কাছে। এই যে, হ্যাঁ, তাই তো। আর সূর্যটা যেন একটা প্রকাণ্ড বিদ্যুৎ শক্তির কুণ্ড। তার মধ্যে থেকে নানা রকম আলো আর বিদ্যুতের তেজ আকাশের চারিদিকে ছড়িয়ে পড়ছে। আর খানিকটা আমরা দেখি, আর অনেকটাই হয়তো দেখি না। পণ্ডিতেরা বলেন এই সূর্যের বিদ্যুৎ ছটা আর পৃথিবীর চুম্বক শক্তি আর এই আলেয়ার আলো, এই তিনটের মধ্যে ভিতরে খুব একটা সম্পর্ক দেখা যায়। সূর্যটা কেবল যে পৃথিবীকে আলো দেয় আর গরম রাখে তা নয়, সে নানান রকম অদৃশ্য তেজে পৃথিবীকে ভিতরে বাইরে সবসময় নানা রকমের চঞ্চল করে রাখছে। সূর্যের গায়ে যখন ঘূর্ণির মতো দাগ দেখা যায়, তখন পৃথিবীতেও চুম্বকের দৌরাত্মে দিগদর্শন যন্ত্রগুলো চঞ্চল হয়ে ওঠে। আর মেরুর আকাশে যেখানে পৃথিবীর এই চুম্বকের মাথা, সেখানে এই আলেয়ার মতো আলো আরও দ্বিগুণ উৎসাহে নূতন বাহার দেখিয়ে খেলা করতে থাকে। 11 বছর পর সূর্যের মধ্যে ঘূর্ণিঝড়ের একটা বড় উৎপাত দেখা যায়। ঠিক সেই সময়ে পৃথিবীতে চুম্বকের উপদ্রব আর আকাশ আলেয়ার বাড়াবাড়ি হয়ে থাকে। তোমরা জানো, পাম্প দিয়ে ফুটবলে বাতাস পোড়া যায়, কিন্তু একরকম উল্টা পাম্প আছে, তা দিয়ে বাতাস খালি করে ফেলে। পণ্ডিতেরা এই রকমই বোতলের মধ্যে থেকে বাতাস বের করে সেই ফাঁকা বোতলের মধ্যে বিদ্যুৎ চালিয়ে আকাশ আলেয়ার নকল করতে পেরেছে। কিন্তু একটা বোতলের মধ্যে আলোর তামাশা আর খোলা আকাশের প্রকাণ্ড শরীরে আলোর খেয়াল খেলা, এই দুয়ের মধ্যে অনেক তফাৎ, তাই না? তো এই তো গেল আকাশ আলেয়ার দ্বিতীয় এবং শেষ পর্ব। আমরা কি জানতে পারলাম? পৃথিবীর যে ম্যাগনেটোস্ফিয়ার রয়েছে, মানে ম্যাগনেটিক স্ফিয়ার রয়েছে, সেইটা সূর্যের যে গা থেকে যে সৌরকণা যে ছুটে বেরোয়, সেই যে চুম্বকীয় যে মানে সেই যে বিদ্যুৎ কি বলবো ইলেকট্রন বেরোয়, সেই ইলেকট্রনগুলো তো ছুটে আসে, আরও অনেক রকমের রেডিয়েশন বেরোয় নিশ্চয়ই। কিন্তু সেই ইলেকট্রনগুলো এই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে যেভাবে কার্যকলাপ করে, এবং যে হাওয়ার যে বাতাসের যে মলিকিউলগুলো রয়েছে, বিভিন্ন তো লেয়ার রয়েছে আমাদের বায়ুমণ্ডলে, তার বিভিন্ন লেয়ারে একটা লেয়ার রয়েছে আয়নোস্ফিয়ার, সেখানে অনেক আয়ন থাকে, এবং তার সাথে এদের কি ইন্টারাকশন হয়, এবং তাতে শেষ পর্যন্ত এই আলেয়া দেখা যায়, তাই তো? দেখা তো যায়। এর পেছনে আরও অনেক কারণ থাকতে পারে, অনেক প্রশ্ন থাকতে পারে। একটা প্রশ্ন, আমরা কেন দেখতে পাই না? কি পার্থক্য? মেরুর কাছাকাছি কেন আলেয়া দেখা যায় আর আমরা কেন দেখতে পাই না? কেউ বলতে পারো কি? আমায় বলো তো দেখি। তাহলে আজ এই অবধি রাখি, ভালো থেকো, কেমন?